সময় বড় অদ্ভুত জিনিস। আজ আপনি যার হাত ধরে হাঁটতে শিখছেন, কাল হয়তো তাকেই আপনার বোঝা মনে হবে। কিন্তু মনে রাখবেন, জীবন একটা আয়নার মতো। আজ আপনি যা করবেন, কাল ঠিক সেই প্রতিচ্ছবিই আপনার সামনে ফিরে আসবে। আজ থেকে প্রায় ৩০ বছর আগের কথা। গ্রামটির নাম শান্তিপুর। সেই গ্রামে জীর্ণ এক কুটিরে বাস করতেন রহমত আলী। তার জীবনটা ছিল রোদ, বৃষ্টি আর কাদার সাথে যুদ্ধ করার এক মহাকাব্য। রহমত আলীর স্ত্রী মারা গিয়েছিলেন ছেলে মনসুরের জন্মের ঠিক ৩ বছর পর। মরার আগে রহমত আলীর হাত ধরে স্ত্রী বলে গিয়েছিলেন, আমাদের মনসুরকে বড় মানুষ করিও। সেই একটি কথাই রহমত আলীর জীবনের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল। ভোর 4টে বাজলে, যখন পুরো গ্রাম ঘুমে বিভোর থাকত, রহমত আলী তখন হাড় কাঁপানো শীতে লাঙ্গল কাঁধে বেরিয়ে পড়তেন। তার পায়ের তলার চামড়া ফেটে চৌচির হয়ে গিয়েছিল। জুতো কেনার পয়সা ছিল না, কারণ সেই পয়সা জমিয়ে তিনি মনসুরের জন্য শহরের নামী স্কুল থেকে বই কিনে আনতেন। একদিনের কথা মনে পড়ে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। মাঠের কাজ শেষ করে রহমত আলী ঘরে ফিরছেন। হাতে একটা ছোট পলিথিন, তার ভেতরে একটা সস্তা দামের প্লাস্টিকের গাড়ি। মনসুর ওই গাড়িটা মেলার সময় দেখে বায়না ধরেছিল। রহমত আলী নিজের দুপুরের খাবার না খেয়ে সেই জমানো টাকা দিয়ে গাড়িটা কিনেছিলেন। বৃষ্টিতে ভিজে কাঁপতে কাঁপতে ঘরে ফিরে রহমত আলী দেখেন মনসুর অঘরে ঘুমাচ্ছে। তিনি আলতো করে ছেলের কপালে চুমু খেয়ে শিওরে গাড়িটা রেখে দিলেন। নিজের গায়ের ভিজে গামছাটা নিংড়ে আবার কাজে বেরিয়ে পড়লেন। ক্লান্তি তাকে ছুঁতে পারত না, কারণ তার চোখে ছিল ছেলের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। মনসুর যখন স্কুলে প্রথম হল, রহমত আলী সেদিন খুশিতে একা একা কেঁদেছিলেন। গ্রামের লোকেরা বলতো, রহমত, নিজের শরীরের দিকে একটু তাকাও, শুধু কাজ আর কাজ। রহমত আলী মুচকি হেসে বলতেন, আমার শরীর দিয়ে কি হবে ভাই? আমার মনসুর যেদিন জজ ব্যারিস্টার হবে, সেদিনই আমার বিশ্রাম। এভাবেই দিন গেল, বছর গেল। রহমত আলীর গায়ের জোর কমল, কিন্তু মনসুরের পড়াশোনার খরচ বাড়ল। রহমত আলী তার পৈতৃক ভিটেমাটির অর্ধেক বিক্রি করে দিলেন ছেলেকে শহরে পাঠাতে। মনসুর বড় হল, বড় অফিসার হল। রহমত আলী ভাবলেন, এবার বুঝি তার কষ্টের অবসান হল। মনসুর এখন শহরের নামকরা ইঞ্জিনিয়ার। বিয়ে করেছে উচ্চবিত্ত পরিবারের মেয়ে সালমাকে। তাদের ঘরে জন্ম নিয়েছে একটি ফুটফুটে ছেলে, নাম আরিয়ান। মনসুর তার বৃদ্ধ বাবাকে গ্রাম থেকে শহরে নিয়ে এলো। শহরে রহমত আলীর জন্য কোনো মেঠো পথ নেই, পাখির ডাক নেই, আছে শুধু যান্ত্রিক এক নিস্তব্ধতা। শুরুতে কয়েকদিন রহমত আলীকে খুব সমাদর করা হলো, কিন্তু সময়ে যত যেতে লাগলো, তিনি বুঝতে পারলেন তিনি এই আধুনিক সংসারে এক বেমানান আসবাবপত্র। সালমার কাছে রহমত আলীর গ্রাম্য অভ্যাসগুলো ছিল অসহ্য। একদিন সকালে ড্রয়িং রুমে বসে রহমত আলী শব্দ করে চা খাচ্ছিলেন। সালমা পাশেই বসে ল্যাপটপে কাজ করছিল। চায়ের শব্দে বিরক্ত হয়ে সে ল্যাপটপটা সজোরে বন্ধ করল। সে কটমট করে তাকিয়ে বলল, বাবা, আপনি কি একটু আস্তে চা খেতে পারেন না? এই বিশ্রী শব্দটা শুনলে আমার মাথা ধরে যায়। আর আপনার গায়ের ওই পুরনো ফতুয়াটা চেঞ্জ করেন না কেন? আমার বান্ধবীরা আসলে কি ভাববে? রহমত আলী লজ্জিত হলেন। তিনি চায়ের কাপটা নামিয়ে রাখলেন। তার হাতটা একটু কাঁপছিল। তিনি নিচু স্বরে বললেন, মা, এই ফতুয়াটা মনসুর তার প্রথম বেতনের টাকা দিয়ে কিনে দিয়েছিল, তাই এটা ছাড়তে পারি না। সালমা বিরক্তি নিয়ে সেখান থেকে উঠে চলে গেল। রহমত আলী দেখলেন তার নিজের ছেলে মনসুর পাশের ঘর থেকে সব শুনেও কিছু বলল না। মনসুর এখন অফিসের ফাইল আর ল্যাপটপের নেশায় বুঁদ হয়ে থাকে। বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলার সময় তার নেই। রহমত আলীর বয়স এখন ৭৫। বার্ধক্য তার শরীরে বাসা বেঁধেছে। হাত পা সব সময় কাঁপে।
ডাক্তার বলেছে নার্ভের সমস্যা। এক রাতে ডাইনিং টেবিলে খাবার সাজানো হয়েছে। সালমা আজ তার বিয়ের বর্ষপূর্তির দামি ডিনার সেট বের করেছে। কাঁচের প্রতিটি প্লেটের দাম অনেক। রহমত আলী ভয়ে ভয়ে খেতে বসলেন। তার হাত থরথর করে কাঁপছে। তিনি চামচ দিয়ে ভাত নিতে পারছিলেন না বলে হাত দিয়েই লোকমা তৈরি করার চেষ্টা করলেন। কিন্তু হঠাৎ তার হাতটা নিয়ন্ত্রণহীনভাবে ঝিনঝিন করে উঠল। হাতের ধাক্কায় কাঁচের দামি প্লেটটি মেঝেতে পড়ে গেল। ঝনঝন শব্দে প্লেটটি হাজার টুকরো হয়ে ছড়িয়ে পড়ল। ডাল আর তরকারি ছিটকে গিয়ে সালমার দামি সিল্কের শাড়িতে আর মেঝের কার্পেটে পড়ল। পুরো ঘর নিস্তব্ধ। সালমা রাগে চিৎকার করে উঠল, অসহ্য! মনসুর, আমি তোমাকে কতবার বলেছি ওনাকে আলাদা খেতে দাও? প্রতিদিন এই একই নাটক। আমার পক্ষে আর এসব সহ্য করা সম্ভব নয়। মনসুর শান্ত গলায় বলল, সালমা, শান্ত হও। বাবা তো